একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনূসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব এক ছক, একই ধরন। ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসেবে দেখেন, তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি। এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, মানে একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি, কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন। কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল, আর এখানে হার্ড কু। ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু। কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ গড়বে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো। অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে, বাংলাদেশে গানও তৈরি হয়েছিল এটা নিয়ে, এবং সাদ্দামের পরিণতি আমরা জানি। বাংলাদেশের অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। সরকার পতনের পর বলা হয়েছিল এটাই শেষ, এবার স্থিতিশীলতা আসবে। বাস্তবে কি হয়েছে? দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তা, প্রশাসনিক দুর্বলতা আর বিদেশি প্রভাবের বিস্তার। সিদ্ধান্তগুলো আর পুরোপুরি ঢাকায় হচ্ছে না, ওয়াশিংটন, ব্রাসেলস, অন্য কোথাও আমরা শুনতে পাই না। করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, কোথায় নয়। এই পরিণতিটাই ভেনেজুয়েলার জন্য অপেক্ষা করেছে। পার্থক্য শুধু সেখানে এই প্রক্রিয়া আরো নগ্ন, আরো সহিংস। এই ছকের আরেকটি দিক আছে যেটা নিয়ে কম কথা হয়। জনপ্রিয় কিন্তু মার্কিন বিরোধী সরকারগুলোকেই কেন বারবার টার্গেট করা হয়? কারণ জনপ্রিয়তা থাকলে সেগুলো ভেতর থেকে সহজে ভাঙে না, আর বাইরে থেকে নৈতিক চাপ তৈরি করতে হয়।
মানে তখন মানবাধিকার, গণতন্ত্র, শান্তি এই শব্দগুলো তখন খুব অস্ত্র হয়ে ওঠে। বাংলাদেশের তরুণদের টার্গেট করা হয়েছে, সাংস্কৃতিক ভাষা ব্যবহার করা হয়েছে, সামাজিক মাধ্যমকে যুদ্ধক্ষেত্র বানানো হয়েছে। ভেনেজুয়েলায় সেই সময় ছিল না, তারা সরাসরি সামরিক পথে হেঁটেছে। এই ধারাবাহিকতা দেখলে ইউক্রেনের অরেঞ্জ বিপ্লব, আরব বসন্ত, মিশর, লিবিয়া, তিউনিসিয়া সব এক সুতোয় গাঁথা মনে হয়। প্রতিবারই স্থানীয় অসন্তোষকে আন্তর্জাতিক কৌশলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, কোথাও সফল, কোথাও ব্যর্থ, কিন্তু প্রতিবারই একটি রাষ্ট্র দুর্বল হয়েছে। বাংলাদেশ সেই তালিকার সর্বশেষ উদাহরণ ছিল ভেনেজুয়েলা। আজকে 2026 সালে যখন আপনাদের শুভ নতুন বছর বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বলতে হচ্ছে আরেকটি দেশ দখল হয়ে গেল, ভেনেজুয়েলা। সবচেয়ে উদ্বেগজনক প্রশ্নটা পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে। যদি এই মডেল বৈধ হয়ে যায় তাহলে পরের দেশকে, মেক্সিকো, ইরান, ইয়েমেন, যখন শক্তিধর রাষ্ট্র জানে যে সর্বোচ্চ মূল্য তাকে দিতে হবে কয়েকটা বিবৃতি আর কিছু কূটনৈতিক চাপ, তখন আগ্রাসনের খরচ কম হয়ে যাবে। এই কম খরচই আগ্রাসনকে উৎসাহিত করছে। এখানে সার্বভৌমত্ব আর কোনো ধারণা নয়, এটা এখন বাস্তব লড়াইয়ের বিষয়। বাংলাদেশ দেখেছে, ভেনেজুয়েলা আজকে দেখছে। প্রশ্ন হলো, এই ছকের বিরুদ্ধে দাঁড়ানোর মতো কোনো আন্তর্জাতিক নৈতিক শক্তি কি আদৌ আছে, নাকি আমরা শুধু নতুন নতুন নৈতিক মুখ, শান্তিতে নোবেল বিজয়ী আর পুরনো শক্তির রাজনীতির পুনরাবৃত্তি দেখতেই থাকবো? ভেনেজুয়েলায় বোমা পড়েছে, বাংলাদেশে পড়েনি, কিন্তু দুই ক্ষেত্রেই রাষ্ট্রের ভেতরের ক্ষমতার ভারসাম্য ভেঙে গেছে। এটাই মিল, এটাই ভয়াবহতা। আর এই ভয়াবহতা বুঝতে না পারলে পরের ঘটনাটা বুঝতে আমাদের আর সময় থাকবে না। ভেনেজুয়েলা আমাদের জন্য দূরের গল্প না, এটা সতর্কবার্তা। আজ সেখানে সরাসরি হামলা, কাল অন্য কোথাও ভিন্ন পদ্ধতি। বাংলাদেশে যা হয়েছে সেটা সেই একই ছকের নরম সংস্করণ, আমি যেটাকে বলছি সফট কু। নোবেল পুরস্কার, মানবাধিকার, গণতন্ত্র, এসব শব্দ এখন আর কোনো নিরীহ শব্দ নয়, এগুলো শক্তির ভাষার অংশ। দেখুন, দেখতে থাকুন শক্তি প্রয়োগ। এরপর কে? ভেনেজুয়েলার পরে নিশ্চয়ই আপনাদের সামনে সে বিষয়টিও নিয়ে আবার আসতে হবে আমাকে। ভালো থাকুন ততক্ষণ।